দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান প্রযুক্তি আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24-এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিদুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে থেমে যাবে চাকা। দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের বিক্রি কমছে। ভারতের লোকসভা নির্বাচনে বড় আতঙ্ক কৃত্রিম বুদ্ধিমত্তা। চলছে বসুন্ধরা প্রেজেন্টস চতুর্থ এনডিসি জাতীয় গণিত উৎসব। দেশে প্রথমবারের মতো এলো হাইব্রিড ক্লাউড পরিষেবা। এই তীব্র তাপদাহের কারণ কি হতে পারে এর সমাধান? দেশে প্রতিনিয়ত ঘটে চলা সড়ক দুর্ঘটনা রোধে নতুন আশার আলো দেখাচ্ছে যশোরের এক তরুণ উদ্ভাবকের প্রযুক্তি। তিনি এমন একটি প্রযুক্তির উদ্ভাবন করেছেন যার ব্যবহারে কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে তা থামিয়ে দেবে গাড়ির চাকা। প্রতিবেশীদের মতে তার এই প্রযুক্তি সড়ক দুর্ঘটনা রোধে এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। প্রিয় দর্শক, চলুন পরিচয় করিয়ে দেই যশোরের এই তরুণ উদ্ভাবকের সাথে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে অটোমেটিক বন্ধ হয়ে যাবে গাড়ির চাকা। যতক্ষণ নেশাগ্রস্ত ব্যক্তি গাড়ির ভিতরে অবস্থান করবে ততক্ষণ বাজতে থাকবে অ্যালার্ম। সিট বেল্ট না লাগালে ঘুরবে না গাড়ির চাকা, এমনকি গাড়ির মালিকের কাছে চলে যাবে সতর্কবার্তা। এই সেন্সরটার কাজ হইতেছে ঘ্রাণ শক্তি ডিটেক্ট করবে। তবে এই সেন্সরটা যদি এখানে স্প্রে করে এই সেন্সরের সামনে ধরি তো অটোমেটিক্যালি সেন্সরটা ডিটেক্ট করার সাথে সাথে গাড়ির ইঞ্জিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ম বাজবে। যতক্ষণ আমি সিট বেল্টটা না লাগাবো ততক্ষণ সে গাড়িটা স্টার্ট দিতে পারবে না। টিফিনের টাকা জমিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এমন স্মার্ট গাড়ি উদ্ভাবন করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্র বিল্লাল হোসেন। মাত্র 15,000 টাকা খরচ করে তাক লাগানোর মতো প্রজেক্ট উদ্ভাবন করেন বিল্লাল। মাত্র 20 থেকে 30,000 টাকায় নন স্মার্ট গাড়িকে স্মার্ট গাড়িতে পরিণত করতে পারবেন বলেও দাবি করেন তিনি। আমার এই প্রজেক্টটা যেটা দেখতে পাচ্ছেন টোটালি 15,000 টাকার উপরে খরচ হয়ে গেছে এবং নিজের পড়াশোনার পাশাপাশি বা টিফিনের টাকা খরচ এইগুলো নিয়ে কাজ করতাম এবং আমার কিছু জমানো টাকা ছিল ওইগুলো নিয়ে আমি এই প্রজেক্টটার কাজ শুরু করেছিলাম। বিল্লালের স্মার্ট গাড়িতে আছে বাস্তব গাড়ির মতো হেডলাইট, ইন্ডিকেটর, হর্ন সহ সব পার্টস। আছে দুর্ঘটনা প্রতিরোধের 6টি সমাধান। সড়ক দুর্ঘটনার যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলো এই কারের মাধ্যম দিয়ে সলভ করেছিলাম। এই কারে আপনার 6টা আইটেম আছে। লং ড্রাইভে ক্লান্ত হয়ে ড্রাইভার চোখ বন্ধ করলেই সেন্সরের মাধ্যমে সংকেত যাওয়ার পর বন্ধ হয়ে যাবে গাড়ির চাকা। অটোমেটিক গাড়ির পেছনে জ্বলে উঠবে লাল ইন্ডিকেটর, সাথে সাথে বেজে উঠবে অ্যালার্ম। যে গাড়ির হরেন যেটা থাকে ওই হরেন যখন চোখের পলকটা পড়ে যাবে এখান থেকে সেন্সরটা অটোমেটিক ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার সাথে সাথে আপনার চাকাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, পেছনে লাল ইন্ডিকেটর অটোমেটিক চলে যাবে এবং অ্যালার্ম বাজবে। এটা বন্ধ করবে অটোমেটিক্যালি চাকাটা বন্ধ হয়ে যাবে এবং এটা অ্যালার্ম বাজবে। গাড়ির সামনে সেট করা আছে একটি সেন্সর। নির্দিষ্ট দূরত্বের মাঝে হঠাৎ কোনো গাড়ি বা মানুষ চলে আসলে অন হয়ে যাবে গাড়ির অটো ব্রেকিং সিস্টেম। রাতে গাড়ি চালালে হঠাৎ কোনো গাড়ির সামনে চলে আসলে ডিপার লাইট আপার লাইটে পরিবর্তন হবে। গাড়ির সামনে যদি একটা গাড়ি চলে আসে আলোটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। দেখছেন যে এখানে আলো পড়তেছে, লং লাইটটা অটোমেটিক শর্ট হলে কনভার্ট হয়ে গেল। যখন এই যে চলে আসতেছে আলোটা অটোমেটিক্যালি আগে যে পজিশনে ছিল সেটাই চলে আসতেছে। বায়ু দূষণ ও জ্বালানি তেলের খরচ কমাতে গাড়ির উপরে ব্যবহার করা হয়েছে সোলার সিস্টেম। গাড়ি বাইরে বের হলে অটোমেটিক্যালি সূর্যের আলো থেকে গাড়ির চার্জ প্রয়োজন অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে। যখনই সূর্যের আলো পাওয়া বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু চার্জটা নিয়ে বন্ধ হয়ে যাবে। স্মার্ট গাড়ির পাশাপাশি স্মার্ট বাইক ও স্মার্ট হেলমেটও আবিষ্কার করেছেন যশোরের চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র বিল্লাল হোসেন। যতক্ষণ আপনার গাড়িটার মাথায় হেলমেট না দিবে ততক্ষণ গাড়িটা স্টার্টই নিবে না। হেলমেটটা আমি খুলে ফেলে দিয়েছি, ওই সিগন্যালটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সিগন্যালটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে গাড়িটার কিন্তু চাকাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ছেলের এমন প্রতিভা বিকাশে পুরোপুরি সহায়তা করতে পারেন না পান দোকানদার বাবা মিজানুর রহমান। আমি ধরেন যতটুকু অর্থনীতি হালকা পাতা যাই পারি করি, তার মনের দিক থেকে উৎসাহ দিই, সেইটাই বড় কথা। সামাজিকভাবে সবাই তার যতটুকু যা পারে প্রোটোকল দেয়। তার এই সাফল্যে খুশি সহপাঠীরাও প্রতিদিন আসে তার কাজ দেখতে। এটা দেখে আমাদেরও অনেক ভালো লাগে, আমাদের আশা হয় যে আমরাও কি করতে পারি কিনা। আমি শেষে মাঝে মাঝে দেখি দাঁড়াই আমারও দেখে এগুলো ভালো লাগে যে আমারও বানানোর আগ্রহ জাগে। পড়ালেখার পাশাপাশি ছাত্রের এমন উদ্ভাবনকে সাধুবাদ জানান তার শিক্ষক তুষারকান্তি ঘোষ। বিল্লালের প্রস্তাবিত প্রজেক্ট বাস্তবায়ন করতে পারলে দেশবাসীর কল্যাণ হবে বলে মনে করেন তিনি। এটা তো একটা ভালো প্রজেক্ট, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো এরকম প্রজেক্ট দরকার। এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে তো দেশেরই লাভ। পড়াশোনাও করেছে, পাশাপাশি
এদিকেও কাজ করেছে। প্রথম অবস্থায় আমি কলেজ থেকে কিছু টাকা ব্যবস্থা করে দিই, চেষ্টা যদি থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। বাণিজ্যিকভাবে ডিভাইসটি তৈরি করতে খরচ পড়বে 50 থেকে 60,000 টাকা। তাই সরকারের কাছে সাহায্য চান বিল্লাল। এই প্রজেক্টটা বড় আকারে বাস্তবায়ন করতে আমি মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের উপরদস্ত বিভিন্ন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে যদি আর্থিকভাবে সাপোর্ট দেওয়া হয় তাহলে আমি এই প্রজেক্টটা বড় আকারে বাস্তবায়ন করতে সফল হব। নানামুখী সংকটে দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের বিক্রি কমছে। বছরে 15,000 কোটি টাকার এই বাজার দাঁড়িয়েছে মাত্র 2,160 কোটি টাকায়। উৎপাদন পর্যায়ে কর আরোপ এবং ডলারের বিনিময়ে মূল্য বেড়ে যাওয়ার পাশাপাশি অবৈধ হ্যান্ডসেটের দৌরাত্ম্যকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। অবৈধ হ্যান্ডসেট বিক্রি বন্ধে সরকারি পদক্ষেপেও খুব বেশি গতি নেই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। বিদেশ থেকে হ্যান্ডসেট আনার ক্ষেত্রে বিদ্যমান ব্যাগেজ নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি বিনা শুল্কে সর্বোচ্চ 2টি ও শুল্ক দিয়ে আরও 6টি হ্যান্ডসেট সঙ্গে আনতে পারবেন। অথচ বাজার এবং ভোক্তা পর্যায়ে বিদেশি হ্যান্ডসেটের ব্যাপক বিক্রি ও ব্যবহার দেখা যায়। ফলে এর প্রভাব পড়ছে দেশীয় পর্যায়ের উৎপাদনে। 2017-18 অর্থ বছরে প্রায় 15,000 কোটি টাকার বাজার বিবেচনায় দেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজন কাজ শুরু হয়। পরবর্তীতে সরাসরি উৎপাদনেও যায় কয়েকটি ব্র্যান্ড। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ MIOB বলছে বর্তমানে 17টি হ্যান্ডসেট কারখানায় বিনিয়োগ প্রায় 2,000 কোটি টাকা। বিপরীতে বিক্রি হতাশাজনক। মাসে যদি 18 লাখ ফোন, ফিচার ফোন, স্মার্টফোন মিলিয়ে হয়, তাহলে অ্যাভারেজ প্রাইস যদি ধরি, যদি স্মার্টফোন ধরে 9,000 টাকা করেও ধরি বা 10,000 ধরি, কত 180 কোটি টাকার মান্থলি আর কি। বেশ কিছু বিষয়ের পাশাপাশি অবৈধ হ্যান্ডসেটের দৌরাত্ম্যকে বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে বিবেচনা করছেন ব্যবসায়ীরা। একটা বড় কারণ হচ্ছে যে একটা বড় অংশের বিক্রয় কিন্তু আসলে অবৈধ যে হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আসছে সেখানে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট 35-40% শেয়ার অবৈধ ফোনের দখলে চলে গিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অবৈধ হ্যান্ডসেটের বাজার বন্ধে দৃঢ় ঘোষণা দিয়েছিল। তবে সে পরিস্থিতি পাল্টে এখন সমন্বিত কার্যক্রম পরিচালনায় আগ্রহী টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRC। অবৈধ পথে আসলো কি আসলো না এটা দেখার দায়িত্ব কিন্তু BTRC না, এ দেখার দায়িত্ব আমাদের যে NBR আছে, যে তাদেরকে যথাযথ শুল্ক যদি দিয়ে থাকে তবে সে বৈধ পথে আসতে পারে। শুল্ক ফাঁকি দিয়ে যারা আসবে সেটা কিন্তু অবৈধ। NBRকে পত্র মারফত জানিয়েছি যে অবৈধ পথে কোনো মোবাইল সেট যাতে না আসে। BTRCর তথ্য মতে সবশেষে ফেব্রুয়ারিতে দেশের প্রায় 19 কোটি 13 লাখ মোবাইল গ্রাহকের মধ্যে 13 কোটি 3 লাখই ইন্টারনেট ব্যবহারকারী। যদিও জানুয়ারিতে দেশে 18,92,000 হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে, যার মাত্র 18% স্মার্টফোন। ভারতের লোকসভা নির্বাচনে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। অনলাইনে ভুয়া ভিডিও বানিয়ে নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করা হচ্ছে, যেখানে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় তারকাদের চেহারাও। যদিও মাইক্রোসফট আগেই সতর্ক করেছিল AI ব্যবহার করে ভারতের নির্বাচনে কলকাঠি নাড়বে চীন। ভারতের লোকসভা নির্বাচনের ডামাডোলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ফেক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারতের জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং এবং আমির খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন এবং বিরোধী দল কংগ্রেসকে ভোট দিতে জনগণকে অনুরোধ জানাচ্ছেন। একটি 30 সেকেন্ডের ভিডিও এবং আরেকটি 43 সেকেন্ডের ভিডিও। ওই ভিডিওতে দুই অভিনেতা মোদীকে দোষারোপ করছেন। ভিডিও দুটি ছড়িয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন আমির খান এবং রণবীর সিং। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গেল 7 দিনে ওই ভিডিও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে 5 লাখের বেশি বার দেখা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে AI নকল ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছিল। কিন্তু কে বা কারা এই ভিডিও তৈরি করছে আর কোথা থেকে এই ভিডিও প্রচার করা হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। 2024 সালে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক সতর্কবার্তায় মাইক্রোসফট জানিয়েছে, AI প্রযুক্তি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং ভারতের নির্বাচন ব্যবহার করতে পারে বেজিং। মাসুদ রানা, নিউজ 24। শুরু হয়ে গিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস NDC জাতীয় গণিত উৎসব,
যেখানে পুরো বাংলাদেশ থেকে প্রায় 300-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 4,500-এরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। গত 25 এপ্রিল শুরু হওয়া এই উৎসব শেষ হবে আগামী 27 এপ্রিল। ক্র্যাক দ্য কোড, সুডুকু, ম্যাথ ইন মোশন সহ নানা আকর্ষণীয় ইভেন্টে সাজানো হয়েছে এই উৎসব। কেউ অংশ নিচ্ছেন ওয়াল ম্যাগাজিন এবং সুডুকুতে, কেউ ছুটছেন আইকিউ অলিম্পিয়াডে, আবার কোথাও চলছে গণিতের সমাধানে ট্রেজার হান্ট। আমি 4টা ইভেন্টে অংশগ্রহণ করেছি। একটা হচ্ছে সুডুকু হবে, আর হচ্ছে ম্যাথ ফাইন্ড বেস্ট আর ম্যাথ প্রুফ বেস্ট, দুইটা দিয়েছি। আশা করছি ম্যাথ অলিম্পিয়াডে পাবো। আমি আরও নিচ্ছি সুডোকুতে, স্পিড ম্যাথে, দেন ম্যাথ অলিম্পিয়াড ফাইন্ড বেস। আমাদের যে মাইন্ডটা ওইটা ইউজ করার অনেক স্কোপ আছে, যার কারণে এগুলো অনেক ভালো। চমকপ্রদ এমন সব ইভেন্টস দিয়ে সাজানো হয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস 4র্থ জাতীয় গণিত উৎসব। সারা দেশ থেকে 300-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে এই উৎসবে। এইটার মধ্যে থেকে কি প্রতিভা বিকাশ করে মানুষ, ও নিজেরও একটা অভিজ্ঞতা হয়। অন্য স্কুলের সাথে যখন ওরা প্রতিযোগিতা বা কম্পিটিশনে যায়, তখন দেখা যায় যে না, ওদের অবস্থানটা কোথায়। তাতে আমরাও প্যারেন্টস হিসেবে খুব খুশি যে বাবুরা এত আগ্রহ সহকারে অলিম্পিয়াডটাকে গ্রহণ করেছে। পৃষ্ঠপোষকতার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। আমাদের ইভেন্টের একটাই উদ্দেশ্য এবং একটাই প্রত্যাশা যে শিক্ষার্থীদের মন থেকে যেন গণিতের প্রতি যে ভয়টা, সেই ভয়টা যেন দূর হয়ে যায়। মেইন স্ট্রিম সরাসরি যে সার্টিফিকেট অর্জনের বাইরে যে চর্চাগুলো আছে, তারা যে সহযোগিতা করছে, এটা তাদের জন্যই সম্ভব হচ্ছে। গণিত চর্চাটাই মূল উদ্দেশ্য, শিশু থেকে শুরু করে সবার মধ্যে যেন ছড়িয়ে যায়। অনুষ্ঠানের উদ্বোধন করে নটরডেম কলেজের অধ্যক্ষ জানান, অঙ্কে ভীতি কমিয়ে আগ্রহ বাড়াবে এমন আয়োজন। সবার জন্যই ম্যাথকে ভয় ভীতি দূর করে কিভাবে ম্যাথে আমরা মনোযোগী হতে পারি, এটা কঠিন কিন্তু অসম্ভব কিছু নেই। এটা এই জন্যই আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা ম্যাথে সেই ভালো করতে চাই, ম্যাথকে বুঝতে চাই, আত্মস্থ করতে চাই। প্রজেক্ট ডিসপ্লে, ক্রসওয়ার্ড পাজল সহ আরও নানা বৈচিত্র্যময় ইভেন্টেরও আয়োজন করা হয় এই উৎসবে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে দেশে প্রথমবারের মতো হাইব্রিড ক্লাউড পরিষেবা নিয়ে এসেছে কোলোসিটি। এটি মাইক্রোসফট আজুর স্টক হাব এবং ডেল টেকনোলজিসের ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। আজুর স্টক হাব মাইক্রোসফট আজুরের এক্সটেনশন সার্ভিস। গত 23 এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই সেবার বিস্তারিত জানানো হয়। মাইক্রোসফট আজুর স্টক হাব এবং ডেল টেকনোলজির সমন্বয়ে বাংলাদেশে বিশ্বমানের একটি হাইব্রিড ক্লাউড সলিউশন নিয়ে আসার দাবি কোলোসিটির। তাদের দাবি, এতে স্থানীয় ব্যবসাগুলো সাশ্রয়ী খরচে ডেটা সুরক্ষিত রেখে উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হবে। বিশ্লেষকদের মতে ইন্টারকানেক্টেড এই বিশ্বে ব্যবসা পরিচালনায় তথ্যের নিরাপত্তা এবং কমপ্লায়েন্সের গুরুত্বকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। এই হাইব্রিড ক্লাউড আন্তর্জাতিক মানদণ্ড মেনে ব্যবসার ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে সহযোগিতা করবে। মাইক্রোসফট আজুর যখন ডেল টেকনোলজির সাথে ইন্টিগ্রেটেড করা হয়, তখন সিএস, সিসিএম, পিসিআই ডিএসএস এবং ফেড আরএএমপির মতো নিয়ন্ত্রক কাঠামোর জন্য একটি কমপ্লায়েন্ট হোস্টিং অবকাঠামো তৈরি হয়। কোলোসিটি মনে করে ডেল এবং মাইক্রোসফটের ইন্টিগ্রেটেড এই সেবার মাধ্যমে ব্যবসায়িক আইটি কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে। এই আয়োজনে ডেল, মাইক্রোসফট, কোলোসিটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দেশের প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টানা তাপপ্রবাহে পুড়ছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে এই তাপপ্রবাহের পেছনে রয়েছে একাধিক কারণ। কারো মতে এবছর প্রত্যাশিত বৃষ্টিপাত হয়নি, আবার কেউ কেউ বলছেন এল নিনোর প্রভাব এটি, আবার কারো মতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা এই তাপপ্রবাহের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই অসহনীয় গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত। কিন্তু হঠাৎ এই তীব্র তাপপ্রবাহের কারণ কি? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাকাল্টির ডিনের কাছ থেকে। হাই প্রেশার জোনের জন্য এইখানে এই টেম্পারেচারটা বেড়ে গেছে এবং এটা আস্তে আস্তে এটা মুভ করলে আস্তে আস্তে আবার যখন ওই লো প্রেশারের যে বৃষ্টিপাতের যে আসতে থাকবে, তখন এখানে এই হবে, এখানে কুলটা হবে। তো এটা অন্তত 2 সপ্তাহ চলবে এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, সার্বিকভাবেই কিন্তু এই বায়ুমণ্ডলের টেম্পারেচার বেড়ে গেছে। প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যুগ, যেটা আমরা যেই এই রেফারেন্স যেই টেম্পারেচার ধরি, এটা হলো
1850 থেকে 1900 সালে যে অ্যাভারেজ এই টেম্পারেচারের মাঝে, এই অ্যাভারেজ টেম্পারেচারের চেয়ে এখনকার টেম্পারেচার 1 ডিগ্রি বেশি হয়ে গেছে। আমরা বলি জলবায়ু পরিবর্তনের প্রভাব। তো এই প্রভাব আছে এবং এই হাই প্রেশার জোন থাকাতে এখানে আরও টেম্পারেচারটা বেড়ে গেছে। তো এটাই এখন একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের যে উন্নয়ন এগুলো আমরা করেছি আমাদের এই যে গাছপালা বিনষ্ট করে, আমাদের ফরেস্ট, আমাদের যে গাছপালা এগুলো আমরা কেটে ফেলছি। গাছ কিন্তু অক্সিজেন জেনারেট করে এবং গাছটা মরে গেলে এটা আবার কার্বন জেনারেট করে। একটা গাছ কেটে আরেকটা গাছ লাগালে কিন্তু তার রিপ্লেসমেন্ট হয় না। এই জন্য একটা গাছের পরিবর্তে একাধিক গাছ লাগাতে হবে। এল নিনো এবং লা নিনা এটার কারণে হতে পারে, এগুলা একটা ফেনোমিনা, এটা 2 থেকে 7 বছরের মধ্যে আসে। এল নিনো হলো একটা মানে গরম একটা আবহাওয়া, হ্যাঁ। এটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিম দিকে একটা গরম একটা ওয়াটার এবং এর সাথে বায়ু প্রবাহিত হয়। শহরের টেম্পারেচারটা যে গ্রামীণ টেম্পারেচার চেয়ে 3 থেকে 4 ডিগ্রি বেশি। এটা কমানো অবশ্যই সম্ভব আমরা যদি পরিকল্পিত নগরায়ন করতাম, যদি আমরা পর্যাপ্ত পরিমাণ এই আরবান ভেজিটেশন রাখতাম এবং আমরা এই যে আরবান এরিয়াতে যে জলাশয়গুলো আছে, যে পুকুর খালগুলো আছে, এগুলো যদি আমরা সংরক্ষণ করতাম এবং পর্যাপ্ত পরিমাণ হাঁটার জায়গা এবং হাঁটার জায়গায় যদি ভেজিটেশন থাকতো, তাইলে কিন্তু এই ভেজিটেশন কিন্তু এই টেম্পারেচারটাকে কমিয়ে আনতো। এবং দেখেন এই ইউনিভার্সিটি এরিয়া আর আশেপাশের এরিয়া দেখেন 3 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচারের ভেরিয়েশন হবে, কারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতে প্রচুর গাছ আছে। এই জন্য এইখানে যেই টেম্পারেচারটা আমি অনুভব করি, এর আশেপাশের এরিয়াতে কিন্তু এর চেয়ে বেশি অনুভূত হবে। আমাদের কিন্তু প্রচুর রুপটপ যদি হোয়াইট করে তাহলে কিন্তু এই যে এই টেম্পারেচারটা এটা রিফ্লেকশন হয়ে আর এই বিল্ডিং এটা শোষণ করার সুযোগ পাবে না, এটা বায়ুমণ্ডলে চলে যাবে, আস্তে আস্তে আবার রাতের বেলা এটা হয়ে যাবে। সার্বিকভাবে আমাদের চারিপাশের কিন্তু টেম্পারেচারটা কিন্তু গ্রামীণ এরিয়ার চেয়ে 2 থেকে 4 ডিগ্রি বেশি। তো এই জন্য আমরা আরও বেশি ফিল করি। যদিও বলি 40 ডিগ্রি বায়ুমণ্ডলের টেম্পারেচার, কিন্তু আসলে আমরা ফিল করি 42 ডিগ্রি 43 ডিগ্রি। এই জন্য আমরা বেশি অনুভব করতেছি। তো এটাকেই বলি আমরা হিট আইল্যান্ড, সারাউন্ডিং এরিয়ার চেয়ে আরবান এরিয়ার টেম্পারেচার কয়েক ডিগ্রি বেশি। তাহলে যদি 40 হয় আমরা আরও বেশি ফিল করতেছি। তো এই ফিলিংয়ের জন্য আমরা বেশি অস্বস্তিতে আছি। তো এগুলা কমানো অনেক কিছুই আমরা বিভিন্ন দেশে কিন্তু এগুলা অ্যাপ্লিকেশান বাড়তেছে, যেমন রুফটপকে লাইট কালার করা, হ্যাঁ, তারপর ভেজিটেশন বাড়ানো, ওয়াকওয়ে বাড়ানো, ওয়াটার বডিজ বাড়ানো, এগুলো কিন্তু তাপ শোষণ করে এবং তাপকে কমিয়ে আনে। তো এগুলো যদি আমরা বাড়াতে পারি অবশ্যই আরবান এরিয়ার টেম্পারেচার কমিয়ে আনা সম্ভব। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আবিষ্কার চলমান, আজ ফিরতে হচ্ছে। তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথে থাকুন সাইটেক 24-এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেল করুন siteek24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।